গ্যাংটক থেকে ফেরার এক সপ্তাহ পরেই ছিল আমার দিল্লি যাওয়ার ট্রেন। এটা আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা। এর আগে কখনো এরকম একটা ট্রিপ থেকে এসেই আবার এক সপ্তাহের মধ্যেই আমি আবার আর একটা ট্রিপে চলে যাইনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। শুরু করা যাক দিল্লি কি কাহানি। শিয়ালদা থেকে 4:50 রাজধানী এক্সপ্রেস ধরে চলেছি দিল্লির উদ্দেশ্যে। এইবার কিন্তু আমি একাই চলেছি। বাবা স্টেশনে ছেড়ে দিয়ে গেছে, তারপরে আমার যাত্রাটা একার। যেহেতু আমি একা যাব তাই জন্য আমি এবার সেকেন্ড এসির টিকিট কেটেছি। আগের বার থার্ড এসির টিকিট কেটে আমার ব্যাঙ্গালোর যাওয়ার সময় প্রচণ্ড কষ্ট হয়েছিল ভিড়ে, তাই এবার ঠিকই করেছিলাম যে একা আমি যখনই ট্রাভেল করব আমি সবসময় সেকেন্ড এসিরই টিকিট কাটবো, নয় ফার্স্ট এসি। রাজধানী এক্সপ্রেস ছাড়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই শুরু হলো অ্যানাউন্সমেন্ট, আর সেই অ্যানাউন্সমেন্ট দেখি শেষই হয় না। এইভাবেই কখনো ইংলিশ কখনো হিন্দিতে বক্তৃতা হয়েই চলেছে। প্রায় 15 থেকে 20 মিনিট অবধি এই বক্তৃতা চলেছে। আমি ভাবলাম এটা কি রাজধানী এক্সপ্রেসের স্পেশালিটি, কারণ এর আগে তো কোনো ট্রেনে এরকম বক্তৃতা শুনিনি, নাকি সেকেন্ড এসিতেই এটা হয়। বালি ব্রিজের ওপর দিয়ে ট্রেনে চড়ে যাওয়ার ইচ্ছা আমার কত দিনের অবশেষে পূরণ হলো। বুঝতে পারছেন তো কেন এরকম ইচ্ছা? অবশ্য সব বাঙালি বা কলকাতাবাসীরই হয়তো এই ইচ্ছাটা রয়েছে। কিছুক্ষণ পরেই চলে এলো স্ন্যাক্সে ছিল একটা স্যান্ডউইচ, কচুরি এবং আর যা যা দেখা যাচ্ছে সেইগুলো। কিছুক্ষণ পরেই এলো গরম জল আর সাথে কফি কিট। কফির নেশা আমার খুব একটা নেই, চা তো আমি খাই না। আমার লোভ শুধু ওই গুঁড়ো দুধের প্যাকেটটার ওপরেই। ওটা সংগ্রহ করার জন্যই কফি কিট, এই গরম জল এইসব নেওয়া। এক সপ্তাহ আগেই এক সপ্তাহের জন্য ছুটি নিলাম। এত ছুটি কি পাওয়া যায়? আমি এবার কিন্তু পুরো 3 সপ্তাহের জন্য কলকাতার বাইরে যাচ্ছি। 2 সপ্তাহ থাকবো দিল্লিতে, তারপর 1 সপ্তাহ ভুবনেশ্বরে। তাই এবার অফিসের ল্যাপটপও আমার সঙ্গী। 8:30 নাগাদ রাতের খাবারও চলে এলো। ভাত, ডাল, চিকেন, রুটি আর একটা সবজি এবং সাথে দই। রাজধানীর খাবার আহামরি কিছু নয়, দুরন্ততে যেরকম পেয়েছিলাম সেই রকমই। এই পর্দা, রিডিং লাইট আগে এগুলো কিন্তু থার্ড এসিতেও থাকতো, মানে আমি ছোটোবেলায় যখন গেছি তখন দেখেছিলাম। আর এখন শুধু সেকেন্ড এসিতেই এগুলো থাকে। এছাড়া রিডিং লাইটটা ফার্স্ট এসিতে থাকে। 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট আসলো, যখন ঘুম ভাঙলো। আমার হয়ে ব্রেকফাস্ট নেবার মতো কেউ নেই, তাই উঠতেই হতো। আর আমি যেখানে বসেছি অর্থাৎ সাইড আপারের সিটটা, সেটা সাইড লোয়ারে কেউই বসেনি। বাবা বলল যে এই 5 নম্বর সিট এটা নাকি টিটিদের জন্যই সংরক্ষিত থাকে। একদিকে ভালো, বেশ আরামেই আসতে পেরেছি। এই রকম সুযোগ তো সবসময় পাওয়া যায় না যে আমি একা একটা গোটা সিটে। ও, রাতের বেলা একটা ঘটনা ঘটেছে যেটা আমার বলা হয়নি। দুর্গাপুর থেকে কারা সবাই যেন এই সেকেন্ড এসির কামরাটায় উঠে পড়েছিল। ভেতরে তো অবশ্যই ঢুকতে পারেনি, কারণ উঠতেই ওদেরকে সিকিউরিটি আটকে দেয় এবং সেই কি প্রচণ্ড ঝামেলা। তারপরে ওদেরকে আসানসোলে নেমে যেতে বলা হয়। ওদের দাবি ছিল যে ওরা উঠতে চেয়েছিল অন্য একটা ট্রেনে, কিন্তু ভুল করে এই রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েছে। রাজস্থান যাওয়ার সেই ট্রেনটাও শিয়ালদা থেকেই ছাড়ে এবং রাজধানী এক্সপ্রেসের কিছু পরেই ছাড়ে। আমি জানি না কি করে এই ভুল হয়, ইচ্ছা করে উঠেছিল নাকি সত্যিই ভুল করে উঠেছিল। তবে প্রচণ্ড ঝামেলা হয় পুলিশের সাথে এবং ট্রেনের যারা কর্মী ছিল তাদের সাথে, এবং তাদেরকে ভেতরে তো ঢুকতে দেওয়াই হয়নি। ওই বাইরের জায়গাটাতেই তারা বসেছিল এবং আসানসোলে তাদেরকে নামিয়ে দেওয়া হয়। বাইরে বেরোলে যে কত রকম অভিজ্ঞতার সম্মুখীন হওয়া যায়, বিশেষ করে একা বেরোলে। যত বেরোচ্ছি জানছি তত অভিজ্ঞতা বাড়ছে। 10:35 ট্রেন ঢোকার কথা দিল্লিতে এবং মোটামুটি সময়ের মধ্যেই পৌঁছে দিয়েছে। আসলে দিল্লিতে আমার বান্ধবী স্নেহা আইআইটিতে পিএইচডি করছে। ওর বাড়িতেই কিছুদিনের জন্য থাকতে এসেছি এবং অবশ্যই দিল্লির কিছু কিছু জায়গা ঘুরে দেখব। আমি যখন দিল্লি যাওয়ার পরিকল্পনা করি আমাকে সবাই পাগল বলেছিল, কারণ মে মাসের এই গরমে দিল্লিতে কে যায়। আমি যেহেতু সামার লাভার, তাই খুব জোর দিয়েই বলেছিলাম যে আমার খুব একটা অসুবিধা হবে না, আর অভিজ্ঞতা সঞ্চয় করতেই তো যাচ্ছি, দেখি গিয়ে কেমন লাগে দিল্লির গরম।
তবে হ্যাঁ, ট্রেনে অতক্ষণ এসিতে থাকার পর যখন গরমে নামলাম প্রচণ্ড কষ্ট হয়েছিল। আমার বান্ধবী আমাকে নিতে এসেছে স্টেশনে এবং আমরা ক্যাব করে চলেছি ওর বাড়ির উদ্দেশ্যে। অবশ্যই কোনো নতুন শহরে প্রবেশ করলেই আমি সবার প্রথমেই দেখি যে কতখানি গাছপালা রয়েছে। সবুজ শহর দেখতেই সব থেকে বেশি সুন্দর লাগে। ভারতের রাজধানী বলে কথা, শুধু গাছপালা নয়, বেশ সুন্দর সাজানো গোছানো শহরটা। আর নতুন দিল্লি সাজানো গোছানো এটা আমি শুনেছি। বেশ কিছু সুন্দর সুন্দর টানেল চোখে পড়লো, যেটার দেওয়ালগুলো কি সুন্দর করে আঁকা রয়েছে। রবিবার দিনকে আমি পৌঁছাই এবং পৌঁছেই একটুখানি খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি লালকেল্লা দেখার জন্য। আসলে ক্যাবে আসতে আসতেই আমরা আলোচনা করছিলাম যে কবে কি দেখব, এবং দেখলাম স্নেহা বেশ একটা লম্বা লিস্ট বানিয়েছে যে ও কোন দিন কি কি দেখবে। ও আমাকে আগেই বলে রেখেছিল যে আমি আসছি বলে ওর কাজ একটু গুছিয়ে রাখছে, যাতে আমি যখন আসব ও একটু ফ্রি থাকতে পারে। কিন্তু ও ফ্রি থাকলে কি হবে, আমি যেহেতু এক সপ্তাহ আগেই ছুটি নিয়েছি, তাই আমাকে তো কাজ করতেই হবে, আমি তো একটুও ছুটি নিতে পারবো না। অগত্যা রবিবারে আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম লালকেল্লার উদ্দেশ্যে। ই রিক্সা করে লালকেল্লার গেট অবধি নিয়ে যাবে, সেই জন্য এই লাইন। টিকিট কাটলাম 40 টাকা করে টিকিট সম্ভবত, এবং এখান থেকে গেট অবধি খুব একটাও দূর নয় যে লাইন দিয়ে এরকমভাবে রিক্সা করে যেতে হবে। প্রচণ্ড ভিড়, আর এত ভিড় দেখে আমার মনে হচ্ছিল যেন দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে এসেছি। সেই যে সন্তোষ মিত্র স্কোয়ারে লালকেল্লা হয়েছিল, কী রকম বীভৎস ভিড়, এও ঠিক সেই রকমই ভিড়। দার্জিলিং গ্যাংটকে গিয়ে ভূগোল চর্চার পরে দিল্লিতে এসে ইতিহাসের পাতা থেকে উঠে আসা স্থাপত্যগুলো স্বচক্ষে দেখতে বেশ ভালো লাগছিল। টিকিট কাটার পর অনেকখানি হেঁটে এসে ভেতরে ঢোকার জন্য এই বিশাল লম্বা লাইন। এরপরে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা চেকিংয়ের পরে অবশেষে ভেতরে ঢুকতে পারলাম। ঢুকতেই প্রথমেই রয়েছে দেখলাম এরকম বাজার, এখানে শল বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের গয়না বিক্রি হচ্ছে, আরও কত কি জিনিস। কিন্তু সব কিছুর মধ্যে এই শালগুলো কিন্তু ভীষণই চোখে লাগছিল। দার্জিলিং গ্যাংটক থেকে এখানে শালগুলোর দাম একটু বেশি, কিন্তু ডিজাইনগুলো ভীষণ সুন্দর। আসলে এক সপ্তাহ আগে এত খরচ করে এসেছি, আমাকে এখানে একটু কম কম খরচ করে চলতেই হবে। অগত্যা কেনাকাটার লোভ সংবরণ করে এগিয়ে চললাম। গাইড তো নিইনি, তাই খুব একটা বেশি কিছু জানি না। তবে এই সব ঐতিহাসিক জায়গায় আসলে সবসময় গাইড নেওয়াই ভালো, তাহলে পরে অনেক অজানা তথ্যও জানা যায় এবং ইতিহাসও আবার একটু ঝালানো হয়ে যায়। দেওয়ানিয়ামে রাখা এই সিংহাসন, যেখানে সম্রাট শাহজাহান বসতেন। স্নেহার বাড়ি থেকে এই জায়গাটা কাছেই, তাই ও যেহেতু 2-3 বার এসেছে, কিছু কিছু গল্প ওই বলছিল। কোথায় দেখি ভেতরে কিছুই নাই, আর কিছুই নেই অ্যাকচুয়ালি না, ওই ভেতরে সব ছিল এক টাইমে। বল না রে, আরো ওদিকে না, এগুলোই কিছু হবে। দেখ রংমহলও এদিকেই লেখা। খাসমহল হলো যেখানে সম্রাটরা আসলে থাকতেন। এখানে বসার জায়গা, শয়নকক্ষ এবং জামাকাপড় রাখার জন্য জায়গা, সব কিছু এইখানেই ছিল। এখানে সব লেখা থাকে, এরপরও গাইড কোনো কাজে লাগে না। এটা দেওয়ানি খাস, তারপর খাসমহল, তারপরে রংমহল। আর এটা কি, এটা কি জানি দেখলাম, এটা মতি মসজিদ। এটা মতি মসজিদ। লালকেল্লা থেকে বেরিয়ে চললাম ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। আসলে আমার বান্ধবী যতই বলুক যে গাইড লাগে না, কিন্তু যেই জিনিসটা পড়া যায় সেই জিনিসটা তো শুনলে বেশি ভালো মনে থাকে না। তো যারা পড়তে পারে এবং পড়তে ভালোবাসে তাদের অবশ্যই গাইড লাগবে না, কারণ এটা সত্যি কথাই যে সব কিছুই ওখানে লেখা রয়েছে, সেগুলোই গাইড বলবে। আমরা যখন ইন্ডিয়া গেট পৌঁছাই ততক্ষণে কিন্তু 7টা বেজে গেছে, এখনও আকাশে আলো রয়েছে। প্রথমবার দেখে বেশ ভালো লাগছিল, কলকাতায় তো 6টার মধ্যেই অন্ধকার হয়ে যায়।
অন্ধকার হতেই শুরু হলো ইন্ডিয়া গেটের আলোর খেলা, কিন্তু রবিবার বলে প্রচণ্ড ভিড়, মানে কোথাও যে দাঁড়িয়ে একটু ছবি তুলবো বা কিছু করব সেই জায়গা এখানে নেই। এত ভিড় আর ভালো লাগছিল না, তাই বেরিয়ে পড়লাম এখান থেকে। এছাড়া অনেক দেরিও হয়ে গিয়েছিল, আর যেহেতু আমার একটু রেস্ট হয়নি সারাদিনে, আমার মাথা ধরে গেছিল। বাড়ির পাশেই একটা হলদিরাম ছিল, সেখানে ঢুকে নর্থ ইন্ডিয়ান খাবার দিয়ে সারলাম আজকের নৈশভোজ। এটা ছোলে বাটুরে, এটা পনির পরাঠা, এটা কি এটা রাজমা। এটা রাজমা, এটা হচ্ছে রাজকচুরি, রসগোল্লা, আবার রসগোল্লা। নৈশভোজের পরে চললাম বাড়ির দিকে। আজকের ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে দিল্লির আরও খুঁটিনাটি তথ্য নিয়ে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।